কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্প নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার, শুভ সন্ধ্যা। কৃতির কণ্ঠে কল্পলোক গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কৃতির কণ্ঠে কল্পলোকের ৭৭তম পর্ব। আর এই পর্বটি একটি বিশেষ পর্ব। ৮৩তম রবীন্দ্র প্রয়াণ দিবসের প্রাক্কালে আমরা তাকে স্মরণ করব, আজ প্রণাম জানাবো। আমাদের হৃদয়ের সবটুকু বকুল ফুল তার পায়ে বিছিয়ে দেব। কলমে মিতালি সাহিত্য পরিবার এবং কৃতির কণ্ঠে কল্পলোকের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সন্ধ্যার একরাশ শুভেচ্ছা জানাই। আবহ শুনেই বুঝতে পারছেন, আজ শুধু তিনিময় আমাদের অনুষ্ঠান। তুমি রবে নীরবে। বলুন তো, কোন কাজটা তাকে ছেড়ে হয়? আর সেই কারণেই আমাদের স্বপনে শয়নে জড়িয়ে থাকা আমাদের পরম বন্ধুটিকে তার ৮৩তম প্রয়াণ দিবসের প্রাক্কালে আমরা চিঠির মাধ্যমে স্মরণ করব। হ্যাঁ বন্ধুরা, চিঠির মাধ্যমে তাকে আমরা চিঠি লিখেছি আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এটি একটি প্রতিযোগিতা ছিল, বহু লেখা পড়েছে, বহু চিঠি তার উদ্দেশ্যে এসেছে বকুল বিছানো পথ ধরে। অসাধারণ অসাধারণ সে সকল চিঠি। কাকে ছেড়ে কাকে নিয়ে। সময় তো মাত্র ১ ঘন্টা, আর তাতে ৩টি চিঠি আমি পড়তে পারবো, তার বেশি পারবো না। কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি চিঠি অসাধারণ, অমূল্য। প্রত্যেকে লিখলেন, প্রত্যেকে। আমি সকলের কাছে ঋণী আজকের দিনে। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাত্র ৩টি চিঠি আমি পড়তে পারবো। বাকি চিঠিগুলি আমি তার উদ্দেশ্যে মনে মনে তার পায়ে রাখবো। সাহিত্যিক সুনির্মল বসু, কবি নীল আকাশ, গল্পকার নভশ্রী সান্যালের মতো কলমে মিতালির সাথে বিশেষভাবে জড়িয়ে থাকা মানুষগুলির লেখা চিঠি এই প্রতিযোগিতার বাইরে রাখলাম আমরা।
তারা রয়েছেন আমাদের কলমে মিতালির একটি বিশেষ স্থানে, তাই তাদের প্রতিযোগিতার মধ্যে আনলাম না তাদেরকে। ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছেও, যাদের লেখা আমরা বারবার পড়ি, তাদের সকলের কাছে আমি ঋণী। আজকের দিনে আমি জানি আপনারা আমায় ক্ষমা করে দেবেন। মাত্র 3টি চিঠি আমি পাঠ করতে পারবো। পাঞ্চজন্যের কথা এই মুহূর্তে আজকের দিনে নাই বা বললাম। আপনারা সকলে জানেন আমাদের শারদ পত্রিকা পাঞ্চজন্যের কথা। অবশ্যই লেখা পাঠান। 15ই আগস্ট, আগামী 15ই আগস্ট লেখা পাঠানোর শেষ দিন। আমাদের অফিসিয়াল ইমেল আইডি colomemmitali4@gmail.com এ লেখা পাঠান। ইন্দ্রাণীদি লিখেছেন, এসে গেছি, শুভ সন্ধ্যার একরাশ ভালোবাসা। আজ এই শুভ সন্ধ্যায় আমাদের যদি সম্ভব হতো তার ছবি আমরা রাখতাম, মনে মনে তাকে স্মরণ করছি। সন্ধ্যাদি লিখেছে, আমার সোনা বোন, ঈদে ভালোবাসে সকলে আমাকে, ঈদে ভালোবাসা পাই তোমাদের সকলে। শ্রুতি লিখেছে, শুভ সন্ধ্যার একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। নমিতা লিখেছে, শুভ সন্ধ্যা। লিপিকা সরকার লিখেছে, শুভেচ্ছা ও শুভ কামনা। সন্ধ্যাদি লিখেছে, এসেছি বোন। শ্রুতি লিখেছে, পরিবারের সকলকে জানাই একরাশ শুভেচ্ছা ভালোবাসা। মিনুদি লিখেছে, শুভ সন্ধ্যা। প্রিয়াঙ্কা লিখেছে, শুভ সন্ধ্যা সকলকে। উৎপল ভাই লিখেছে, শুভ সন্ধ্যা দিদি, অনুষ্ঠান দেখছি, অপেক্ষায় ছিলাম। অপরাজিতা ঘোষ রয়েছে আমার সাথে, লিখেছে, শুভ সন্ধ্যা। সকলকে শুভ সন্ধ্যার একরাশ শুভেচ্ছা জানাই। তার 83তম প্রয়াণ দিবসের প্রাক্কালে তাকে শ্রদ্ধার্ঘ জানাবো বলে, দেব বলে, তার পায়ে অর্পণ করব বলে আজ এসেছি আমি। আজ গল্প নয়, আজ কৃতির কণ্ঠে কল্পলোকে গল্প নয়, চিঠি পড়বো আমরা। অর্পিতা লিখেছে, শুভ সন্ধ্যা দিদি ভাই। অর্পিতা আরো লিখেছে, গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। না অর্পিতা, আজ গল্প শুনবি না, শুনবি চিঠি, তার উদ্দেশ্যে লেখা। হ্যাঁ, একদম প্রচুর চিঠি এসেছে, তার প্রত্যেকটা চিঠি অসাধারণ একদম। সকলকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সত্যি সত্যি কলমে মিতালি সাহিত্য পরিবার আপনাদের কাছে ঋণী। আমাদের প্রত্যেকটা অনুভূতিকে আপনারা এমন ভাবে স্পর্শ করেন যে এই বিশেষ দিনটিতে সেটি যদি না উল্লেখ করি তাহলে অন্যায় হবে। সোমনাথ দাস রয়েছেন আমাদের সাথে, লিখেছেন, শুভ সন্ধ্যা। অর্পিতা লিখেছে, একদম ঠিক বলেছে শোন। লিপিকা লিখেছে, ভারী সুন্দর বলছো ভাই, সাথে থাকো। মিনুদি লিখেছে, কতদিন পর এলাম, শরীর ভালো নেই গো, কিন্তু মনটা ভালো করার জন্য আজ আমরা সবাই একত্র হয়েছি বলে। ডলি লিখেছে, শুভ সন্ধ্যা। সুস্মিতা পাইন পর্দা লিখছে, শুভ সন্ধ্যা কৃতিকণা বন্ধু। স্মৃতি চট্টোপাধ্যায় সমাদদার লিখেছেন, শুভ সন্ধ্যা, খুব ভালো লাগছে তোমাকে, এক শাওন ভালোবাসা। ও মা, এই এক শাওন ভালোবাসাটা আমার বড্ড ভালো লেগেছে শুনতে। রঞ্জনা বাসু লিখেছেন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা ও ভালোবাসা। নমিতা লিখেছে, তোমাকে ভালোবাসতে পারাও ভাগ্যের ব্যাপার, তোমরা যে এতটা ভালোবাসো, আমার সব অপরাধ তোমরা যে এভাবে ক্ষমা করো, তার জন্য সত্যিই আমি ঋণী। আজ যাদের চিঠি পড়তে পারবো না তাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো।
ডলি লিখেছে, আমি চিঠি লিখতে একদম ভুলে গেছি গো। ডলির কথা একটু বলি। আমাদের কৃতির কণ্ঠে কল্পলোকের ইউটিউব চ্যানেলের জন্য থিম ব্যাকগ্রাউন্ড এঁকেছে ও, এটা ভারী সুন্দর হয়েছে। সোনালী লিখেছে, অপূর্ব, শুভ সন্ধ্যা কৃতি। ডলি লিখেছে, খুব ইচ্ছে ছিল লেখার। হ্যাঁ সত্যি, এই দিনটা আর ফিরে আসে না ডলি। তপতি মাইতি লিখেছেন, শুভ সন্ধ্যা। নীলাকাশ দাদা রয়েছেন আমার সাথে, লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার লেখা, সুনির্মল দাদার লেখা এবং নভস্মৃতির লেখা এই প্রতিযোগিতার বাইরে যাচ্ছি আমরা। সুতপা দি লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ইন্দ্রাণী দি লিখেছে, আজ তোমার কণ্ঠে ও বিরহের সুর শুনতে পাচ্ছি, বড্ড ভাবুক হয়ে পড়েছি। পিছনে যে আবহটি চলছে, আমি জানি না কেন, খুব ছোট ছিলাম যখন, তখনও আমার চোখে জল আসছে, আজও আসছে, আমার চোখ ভরে যাচ্ছে বারবার। সুতোপাদি লিখেছে, সকলকে এক আকাশ কদম শুভেচ্ছা। ও মা, কি সুন্দর সুন্দর শাওন শাওন ভালোবাসা, কদম শুভেচ্ছা। অমূল্য চিঠি শোনার অপেক্ষায় রইলাম। বেশ, তবে চিঠি আমি একদিন রবি ঠাকুরকে দেবই, কলমে মিতালির ঠিকানায় একদম পাঠিও। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। যাদের চিঠি আজ পাঠ করতে পারবো না, তাদের চিঠি আমি অবশ্যই পরবর্তীতে কোনো পর্বে অবশ্যই পড়বো। সাথে আছি, এই প্রথম আমি অনুষ্ঠান দেখছি, লিখেছে স্মৃতি চট্টোপাধ্যায় সমাচার। কৃতির কণ্ঠে কল্পলোক, গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন আপনারা। অনুষ্ঠানের আজ ৭৭তম পর্ব। এই পর্বটি বিশেষ পর্ব, কারণ আগামীকাল আমাদের প্রাণের ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে চিঠি লিখলাম আমরা তার চরণে দেওয়ার জন্য, অর্পণ করার জন্য। চলুন পড়ে নিই প্রথম চিঠিটি। কলমে মিতালির একজন প্রিয় মানুষ লিখলেন এই চিঠি। তার নাম হারাধন দাস। প্রিয় ভানু সিংহ, জানো কবি, আজ কি হয়েছে? তুমি জানো, প্রতি বছরই ২২শে শ্রাবণে শান্তিনিকেতন আসি। সেটা নতুন কিছু নয়। ট্রেন থেকে বোলপুরে নামতেই এবারও বৃষ্টি অভিবাদন জানালো। তোমার মহাযাত্রায় প্রকৃতি যে অমৃত ধারা বর্ষণ করে, তাতে ধুয়ে যায় আমার মনের আকাশে জমে থাকা সারা বছরের কলুষ চিহ্ন। সেটাও আহামরি কিছু না। আহা, শোনোই না, তারপর কি হলো? প্ল্যাটফর্মের চলমান সিঁড়ি বেয়ে নামতে নামতে গুনগুন করছি তোমারই গান। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানি। এমন সময়, কি বাবু মশাই, যাবে নাকি শান্তিনিকেতন ঘুরতে? জানো কবি, আমি তো বেশ চমকে উঠলাম। দেখি কতকটা তোমার মতো হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ধপধপে সাদা ফতুয়া, এক মুখ শীত শুভ্র দাড়ি, গোঁফ, উজ্জ্বল একজোড়া চোখ, ভাবখানা এমন, কি দিলাম তো চমকে। অদূরে একটি টোটো গাড়ির দিকে ইঙ্গিত করলেন।
বললাম, মন্দ নয়। তোমার পথসাথীর রাহ খরচ কত পড়বে গো? একটু ভেবে বললেন, আজ সারাটা দিন এই মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি, সোনার গুঁড়োর মতো এক তিলতে কৃপণ রোদ্দুর, আর বৃষ্টি ভেজা ছাতির ফুলের সুবাস, সব মিলিয়ে 1000 দিলেই চালিয়ে নেবক্ষণ। মুখে দুষ্টু হাসির ঝিলিক, কি আর করা, অগত্যা ক্যাম্পাসের ভিতর দিয়ে যাওয়ার সময় বললাম, তা তোমার বাড়ি কোথায় বললে না? কোপাই নদীর তীরে। বাহ, বেশ। আর গ্রামের নাম পলাশবনি। আহা, কি মিষ্টি নাম, পলাশবনি। কিন্তু পলাশবনি কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তুমি তো প্রতি বছর 22শে শ্রাবণ এখানে আসো। একবার ভরা ফাগুনে বসন্ত উৎসবের সময় আমাদের গ্রামে এসো। দেখবে আসার রাস্তার দুধারে, গ্রামের চারধারে যত দূর চোখ যাবে, শিমুল আর পলাশির মেলা লেগে গেছে। লালে লাল হয়ে গেছে সব কিছু। দূর থেকে মনে হবে বনে আগুন লেগেছে বুঝি। কিছু দূরে বয়ে যাচ্ছে কোপাই। নদীতে তার ছায়ার রঙের আগুন জল। গভীর আর অগভীর খোয়াইগুলো প্রকৃতি থেকে রং রূপ সুষমা নিয়ে নিজেদের ঢেলে সাজায়। বাতাসে মহুয়া ফুলের মাতাল করা সুগন্ধ, মহুল আর মাদল রক্তে ঝড় তোলে। সন্ধ্যায় নারী পুরুষ আগুন জেলে একসাথে মাদলের তালে নাচের সাথে গাইতে থাকে। বনেতে ফাগুন এলে মনেতেও পলাশ ফোটে। অপূর্ব। আর এখন বর্ষাকালে ঋতুরানী কোন রূপে ধরা দেয়? মুগ্ধতা লুকিয়ে বললাম। আমরা ততক্ষণে সোনাঝুরি হাটের রাস্তায়। হঠাৎ মনে হতে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি করে জানলে আমি 22শে শ্রাবণ এখানে আসি? জবাবে এক শব্দহীন শান্ত হাসি হাসলেন। বলে, কোপাই নদীতে নামবে নাকি? বললেন, বাবু মশাই, কোপাই নদীতে নামবে নাকি? এই দেখো নদী। প্রতিবার দূর থেকে দেখো, এবার ছুঁয়ে দেখো। কি আশ্চর্য! আমার মনের কথা কি করে যে টের পেয়ে যাচ্ছেন। একবার ছুঁয়ে দেখবো, খুব কাছ থেকে অনুভব করব। এটাই তো মনে মনে চেয়ে এসেছি। এক মুমূর্ষ নদীর দীর্ঘশ্বাস, হা হুতাশ, তার অন্তরের ব্যথা, যা সে শত বছর ধরে নীরবে বয়ে চলেছে, যা সে আজ আমাকে একান্তে শোনাতে চায়। শোনাতে চায় তার না বলা কথার অনন্ত অক্ষরমালা। কতবার, বারবার আমিও ছুটে এসেছি শুধু কোপাই নদীর টানে। আজ যেন বৃত্ত সম্পূর্ণ হলো।
দিন শেষে আবার ফিরে এলাম। দিন শেষে অস্তমিত সূর্যের কিরণে স্টেশন চত্বরে দাঁড়িয়ে আছে সেই সৌম্য দর্শন মানব মূর্তি, সেই হাসি মুখ, তার ছায়া ক্রমেই দীর্ঘ হচ্ছে। আমার উদ্দেশ্যে হাত নাড়ছেন, যেন বলছেন, বিদায় বন্ধু, আবার দেখা হবে আগামী 22শে শ্রাবণ। বেলা কবে গিয়াছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই, আমার সময় আর নাই। ইতি হারাধন দাস। অসাধারণ এক চিঠি পড়লাম। এই চিঠি ঠিক 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 তার পায়ে গিয়ে পড়বে আজ আবির হয়ে। কবির মৃত্যু নেই, কবির মৃত্যু হয় না। চলুন দেখে নিই আমার দর্শক বন্ধুরা কি বলছেন এই চিঠি পড়ে। সন্ধ্যাদি লিখেছেন, আমার ফোন তো গত শুক্রবার বৃষ্টির জলে সাঁতার কাটার শখ হয়েছিল, আজ একটু আগে ফোন ফিরে এলো। কত কিছু মিস করেছি। কদিন একটা অন্য ফোনে কাজ চালাচ্ছিলাম, সে আবার ভীষণ অহংকারী। দি আজ আমার সাথেও নেটের আধা কাঁচকলা সম্পর্ক হয়েছে, থেকে থেকেই কেটে যাচ্ছে। এত সুন্দর একটা চিঠি পড়তে গিয়েও কেটে গেল সে। নীলাকা সাদা লিখেছেন, তাতে কি হয়েছে, অন্যদের লেখা শুনবো বলেই আছে। এরকম মন, এরকম বড় মন সকলে হোক, সকলে। এর থেকে বড় প্রণাম বোধ হয় আর কিছুতে নেই, আর কিছু হয় না। আজ তার প্রয়াণ দিবসের প্রাক্কালে এ আমাদের বড় পাওয়া। নীলাকা দাদা লিখেছেন, এবার ভালো করে ধরে থাকবেন মুঠোতে, যদি আবার ফোনটা পাখি বা এরোপ্লেন হয়ে যায়। নীলাকাশ ভাই আছে, ঠিক ফিরিয়ে আনবে দিদির ফোন। নমিতা লিখেছে, অসাধারণ অসাধারণ। পত্রকারকে জানাই অভিনন্দন, একদম খুব সুন্দর অসাধারণ একটি চিঠি আমরা আজকে পেলাম। অর্পিতা লিখেছে, এবার এখন কেমন আছো দিদি? আচ্ছা, আমার মনে হয় নীলাকা দাদা লিখেছেন, অপূর্ব পাঠ, অপূর্ব লেখেন। কিন্তু ওই যে দাদা, নেট কিন্তু আজ আমার সাথে লুকোচুরি খেলছে। ডলি লিখেছে, অপূর্ব সুন্দর। সুতপাদি লিখেছেন, অপূর্ব লেখনী, তোমার সুমধুর পাঠে একেবারে জীবন্ত হয়ে উঠল। মা। সন্ধ্যাদি লিখেছেন, চমৎকার চিঠি হারাধন বাবু, এ চিঠি কবির হাতে পৌঁছে গেছে এতক্ষণ। কবির হাতে না পৌঁছক, অন্তত পা পর্যন্ত পৌঁছক দি, এই অসাধারণ এক প্রণামী। ইন্দ্রাণীদি লিখেছে, এ তো কেবল চিঠি নয়, এ যে গাথা। চোখের সামনেই ভেসে উঠলো সব দৃশ্যগুলি। তোমার কণ্ঠের জাদুতে পৌঁছে গেলাম এক অলিক দুনিয়ায়। পত্রকারকে জানাই আন্তরিক অভিনন্দন। ডলি লিখেছে, মনটা কেমন করে উঠল। জয়ন্তদা রয়েছেন আমাদের সাথে, এসেছি কিন্তু একটু দেরি হলো। চিঠিটা কি শুনেছ চক্রবর্তী বাবু? অসাধারণ একটি চিঠি, শুনো পরে। সোমনাথ দাস লিখেছেন, অসাধারণ লেখা,
আর পাঠ মনোমুগ্ধকর। আবহ সঙ্গীত অসাধারণ। কবিকে প্রণাম। স্মৃতি চট্টোপাধ্যায় সমাদদার লিখেছেন বড় মায়াময় লেখা। আজ এই লেখাটিকে বোধহয় আমি প্রথম ভালোবাসা দিয়েছি। পত্রকার নিজে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। অনেকদিন পর কৃতির কণ্ঠে নিজের লেখা শুনে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন, শুভকামনা। আপনাকেও এক রাশ অভিনন্দন। কি সুন্দর লিখেছেন যে। এমন চিঠি পাঠ করতে পেরেও আমি ভীষণ 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 গর্বিত, আপ্লুত। এর থেকে ভালো কবি প্রণাম কি হয় আমার জানা। সত্যি আবহ সঙ্গীত অসাধারণ লিখেছে সুতপাদি। সুচি লিখেছে অপূর্ব অপূর্ব। কি সুন্দর চিঠি, মন ছুঁয়ে গেছিল যখন পড়েছিলাম। এখন শুনলাম, হারিয়ে গেলাম যেন কোথায়। অসাধারণ পাঠ। লিপিকা লিখেছে খুব ভালো লেখা আর উচ্চারণের যুগলবন্দী। সুস্মিতা পাইন পণ্ডা লিখেছেন চিঠিটি অপূর্ব, তার সাথে পাঠ অতুলনীয়। নীলাকা সাদা লিখেছেন নেট চিরকালই ছিদ্রযুক্ত। কাটবে, এটাই স্বাভাবিক। ভালোই চলছে অনুষ্ঠান, চলুক। শ্রদ্ধাদি লিখেছে আমি কিন্তু শেয়ার করেছি আমার কৃতির মধুর কণ্ঠ বারবার শুনবো বলে। ও মা দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকলকে বলছি, সকলকে অনুরোধ জানাচ্ছি এই অসাধারণ চিঠিগুলি যাতে সকলে শুনতে পান। তাই জন্য এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। অনেক অনেক শেয়ার হয় যেন, তবেই তো যথার্থ প্রণাম তার উদ্দেশ্যে আমরা পাঠাতে পারি। সুতপাদি লিখেছেন পত্রকারকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। মিনতি লিখেছেন অসাধারণ একটা চিঠি শুনলাম। প্রিয়াঙ্কা লিখেছে তোমার পাঠ অসাধারণ দি ভাই। চিঠিগুলো সবকটাই অনবদ্য। তোমার কণ্ঠে সত্যি কল্পলোকের সৃষ্টি হয়েছে। প্রদীপ দাদা রয়েছেন, লিখেছেন শুভ সন্ধ্যায়, ভালো থেকো সবাই। দেরি হয়ে গেছে দাদা, অসাধারণ একটা চিঠি পড়লাম, শুনবেন কিন্তু। চিঠি তো শুনবই, বরং এখন কাজী নজরুল ইসলামের কণ্ঠে রবীন্দ্র স্মরণে একটি কবিতা শুনে নিই আমরা। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রচনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান? তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া দিয়াছি 14 দীনতা, উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জড়িতেই তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। বলদত্তির মাথার উপরেই
চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার? হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলাতে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেটা দিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে না তিনি ভীতে? আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণী, ফিরিয়া আসিবে নবরূপ লই আবার মোদের টানি। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ব বিজয়ী মহামানব, দিনহীন বাংলার আমিনায় এত পরম উৎসব, স্বপ্ন আর পাইব কি মোরা? তাই কাঁদি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারই ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে। রবি ঠাকুরের মৃত্যুর পর আকাশবাণীতে কাজী নজরুল ইসলাম মানির মান রাখতে পারেন। কৃতির কণ্ঠে কল্পলোক, কৃতির কণ্ঠে কল্পলোক গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন আপনারা। আজ অনুষ্ঠানের ৭৭তম পর্ব। হ্যাঁ বন্ধুরা, তবে হ্যাঁ, এই পর্বটি অবশ্যই একটি বিশেষ পর্ব, কারণ আগামীকাল আমাদের ৮৩তম প্রয়াণ দিবস। তাই তাকে আজ আমরা স্মরণ করছি চিঠিতে চিঠিতে। চিঠি লিখলাম সবাই মিলে। গতকাল রাতে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও অর্ণব মুখার্জিকে আমি ৩টি গল্প বেছে পাঠালাম আজকে পাঠ করব বলে। ফোন এলো, বললেন অন্য কিছু ভাবতে হবে, পরশুদিন ২২শে শ্রাবণ। তারপর নিজেই ভেবে ফেললেন, ভেবে ফেলে একটি পোস্টার বানালেন এবং পোস্টারটি আমাকে পাঠালেন, একটু দেখে নাও। সকাল ৬টা থেকে আজ রাত সন্ধ্যা ৬টা পর্যন্ত চলল চিঠি লেখা। সেইখান থেকেই ৩টি চিঠি বেছে নিতে হলো আমাকে। যাদের চিঠি পাঠ করতে পারছি না সময়ের অভাবে, তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকটি চিঠি অসাধারণ অসাধারণ অমূল্য, তবে কথা দিচ্ছি কখনো না কখনো পড়বই। চলে যাচ্ছি আজকে দ্বিতীয় চিঠিতে। দ্বিতীয় চিঠিটি মিনু চক্রবর্তীর। শ্রীচরণেষু দাড়ি দাদু, তোমায় পেয়েছি আমার জন্মলগ্ন থেকে।
সেই যবে থেকে আত্মীয় স্বজনের সামনে আমার মা মেয়ের প্রতিভা দেখানোর জন্য বলতেন, বলো তো মাম্মা সেই কবিতাটা। আমিও সকলের হাততালি পাওয়ার জন্য সোজা দাঁড়িয়ে বলতাম, বর এসেছে বিয়ের সাজে। তখন কিন্তু তুমি আমার অনুভূতিতে ছিলে না। এরপর যত বড় হতে লাগলাম ততই তোমার সাথে সম্যক পরিচয় হতে লাগলো। তোমার ছোট গল্প, কবিতা, উপন্যাস একেবারে মনের অন্তঃস্থলে আলোড়ন সৃষ্টি করতে লাগলো। জানো, তোমার সৃষ্ট চরিত্রগুলো নিয়ে মনে হাজার প্রশ্ন জাগতো। তোমার সৃষ্ট চরিত্রদের মধ্যে একটা চরিত্র আজ মনের গভীরে নাড়া দেয়। তাকে নিয়ে কিছু প্রশ্ন রাখছি এই খোলা চিঠিতে। আমি তোমার সৃষ্ট চরিত্র ছেলেটার কথা বলছি। জানি তার মতো অনেক এমন আগাছা এই সমাজে যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে, যারা সমাজের কাছে লাথি ঝাঁটা খেয়ে কোনো মতে টিকে থাকে, কেউ আবার থাকেও না। তুমি তাকে সৃষ্টির মধ্যে দিয়ে তাদের কথাই বলতে চেয়েছ। তোমার কাছে আমার একটা অভিযোগ আছে। তুমি ছেলেটার চরিত্রের একটা নামও তো দিতে পারতে। তোমার সৃষ্ট প্রায় সকল চরিত্রের নাম দিয়েছ, কেবল ছেলেটাই বাদ। যুগ যুগ ধরে পৃথিবীর সকলের কাছে ছেলেটা হয়ে রয়ে গেল বেচারি। তোমার সুনিপুণ রচনা শৈলীর মাধ্যমে তাকে সাহসী করে গড়েছ। অজানাকে জানার ইচ্ছে তাকে নদীতে ডুবিয়েছ। সেই বোকা ছেলেটা ভেবেছিল জলের গভীরে নাগকন্যার দেখা পাবে, যে নাকি সোনার কাঁকই দিয়ে চুল আঁচড়ায়। কিন্তু হয় নাগকন্যার বদলে চোখে সর্ষে ফুল দেখেছিল সে। খাবি খেয়ে তলিয়ে যাচ্ছিল জলের তলে। ভাগ্যিস মাঠে রাখালেরা গরু চড়াচ্ছিল, ওরাই শেষে জেলের ডিঙি নিয়ে টেনে তুলল। মরণকে খুব কাছ থেকে দেখেছিল ছেলেটা সেদিন। বেশ মজা লেগেছিল তার এই ডুবে যাওয়াটা। সাথীকে বলেছিল, দেখ না একবার ডুবে, খুব মজা। কিন্তু ভীতু সেই সাথী মজাটা উপভোগ করতে পারল না। আচ্ছা, তুমি এত নিষ্ঠুর কেন ঠাকুর? একটা 10 বছরের ছেলের দুঃখটাও একটু বুঝলে না? তুমি তো তোমার লেখনী দিয়ে বাঁচিয়ে দিতে পারতে তার একমাত্র সঙ্গীকে। এক পা খোঁড়া নেড়ি কুকুরটা নিয়েই তো সে বাঁচত। যদিও গুবরে পোকা, কাঠবিড়ালি এসব পোষ্য আছে, কিন্তু তুমি তো জানতে ওই কুকুরটা তার কতখানি ছিল। ঠিক হয়েছে, সেও প্রতিশোধ নিয়েছে। যে প্রতিবেশী তার নেড়িকে মেরে ফেলেছে, তার ভাগ্নের মাথায় একটা ভাঙা হাঁড়ি ঢুকিয়ে দিয়েছিল। দেখ কেমন লাগে। তার কান্না একদম ঘানি কলের বাঁশির মতো শোনাচ্ছিল। ছেলেটার মা নেই, তাই সে অন্যায় করুক না করুক মার খেত বেদম। বক্সিদের খোড়া ছেলে তাদের বাগানের ফল ঝুড়ি ভরে নিয়ে যায়, তাতে কিছু হয় না, আর সে নিলেই দোষ। পাকরাশিদের ছেলে কাঁচ পরানো চোঙটা কেন তাকে দেখালো বলতো? তার কোনো কিছুর প্রতি লোভ নেই, কিন্তু কি আছে ওর ভেতর? অসীম আগ্রহে দেখতে চেয়েছিল শুধু।
তার অতি প্রিয় ঘষা ঝিনুকের বদলেও তাকে সেই চোমটা দেওয়া হয়নি। তাই তো চুরি করে খোকন দাদার কাছে কানমলা খেলো বেচারি। মা না থাকার যে কি দুঃখ সেটা তুমি বুঝবে না। যদি বুঝতে, তবে সেই মাতৃহীন ছেলেটার একটা মায়ের চরিত্র তোমার লেখনীতে ঠিক উঠে আসতো। একমাত্র সিধু গয়লানি তাকে মায়ের মতো ভালোবাসতো, সমস্ত অন্যায়ের প্রশ্রয় দিত। স্কুলে তার মন বসে না, শিশু পাঠ পড়তে ভালো লাগে না তার। তাই তো অম্বিকা মাস্টার তার নামে নালিশ করেছে তোমার কাছে। তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে, তুমি একটি বার ফিরে এসো দাড়ি দাদু। এবার লেখো ছেলেটার একমাত্র সাথী সেই মৃত নেড়ি কুকুরটাকে নিয়ে। তবে ওর একটা নাম দিও, কালু ভুলু যা হোক একটা নাম, সাথে ছেলেটারও প্রণাম নিও। ইতি আমি। বলেছিলাম আপনাদের প্রত্যেকটি পত্র অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা পড়ি, যতগুলো বাদ দিয়েছি আমার ততগুলো অপরাধ জমেছে। কিন্তু বিশ্বাস করুন আমার এই মুহূর্তে কিচ্ছু করার নেই। 3টি চিঠি পড়ারই সময় রয়েছে মাত্র। আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, যাদের যাদের চিঠি আজ পাঠ করতে পারবো না, তাদের চিঠিও আমি মনে মনে তার পায়েই রাখলাম, তার চরণে সেই চিঠিগুলো অর্পণ করলাম মনে মনে। সুতপাদে লিখেছে, অপূর্ব লেখনী, তোমার সুমধুর পাঠে একেবারে জীবন্ত হয়ে উঠল। সন্ধ্যাদি লিখেছে, চমৎকার চিঠি হারাধন বাবু, এ চিঠি কবির হাতে পৌঁছে গেছে এতক্ষণে। ইন্দ্রাণীদি লিখেছে, আমি এগুলো পড়েছি, আমি এটাও পড়েছি। নভশ্রীদি লিখেছে, ইস দেরি হয়ে গেল গো, জয়েন করতে পারছিলাম না। ওদি কি সুন্দর সুন্দর চিঠি, শুনো, অবশ্যই শুনো। প্রিয়াঙ্কা লিখেছে, পরবর্তী চিঠির অপেক্ষা। স্মৃতি চট্টোপাধ্যায় সমাদদার লিখেছে, তোমার অনুভবী কণ্ঠ আবহ সঙ্গীতের যুগল বন্দিতে এক অলৌকিক আবহ সৃষ্টি করলো। লোপামুদ্রাদি রয়েছেন, লিখেছেন, কবিগুরুকে কবিতায় শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন আরেক কবি, একদম রতনে রতন তিনি। দাদা রয়েছেন আমার সাথে, দাদা লিখেছেন, সুনির্মল দাদা লিখেছেন, ওয়েল ডান হারাধন বাবু, অসাধারণ লিখেছেন দাদা, অসাধারণ অসাধারণ। প্রদীপ দাদা লিখেছেন, অসাধারণ এক দুর্মূল্য ভিডিও, মনে মনে শিহরিত হলাম, একদম দাদা। সন্ধ্যাদি লিখেছে, আমার অহংকার আমার ভালোবাসার বাড়ি। আজকের দিনে এক মহামানবের লেখা আর এক মহামানবের কণ্ঠ, প্রশংসার ভাষা নেই। ওই কবিতাটি নজরুল ইসলামের নিজের লেখা। কবিগুরু মৃত্যুর পর উনি লিখেছিলেন এই কবিতা এবং পাঠ করেছিলেন আকাশবাণীতে পরের দিন। ইন্দ্রাণীদি লিখেছেন, গায়ে কাঁটা দিয়ে উঠল, চোখ হলো অশ্রু সজল। নমিতা লিখেছে, কি শুনলাম, সত্যি আজ উপস্থিত না থাকলে মিস করতাম। কলমে মিতালি পরিবারের জন্য অনেক ভালোবাসা পাঠালাম। আমার কলমে মিতালি বড় মনের মানুষদের নিয়ে বড় সুখে আছে, বড় ভালোবাসায় আছে।
এ ঋণ শোধ করার নয়। সুতোবাদী লিখেছে শতকোটি প্রণাম দুই মহামানব। একদম। জয়ন্তদা লিখেছেন অসাধারণ এক প্রাপ্তি হলো কলমে মিতালি অনুষ্ঠানে। আর সত্যি ফিরে পাবো না বিশ্বকবিকে, সাথে নজরুল সাহেবের মতো বাংলার এই অমূল্য সন্তানকে। টিঙ্কুদা লিখেছেন মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় হৃদয় জাগ্রত। দীপিকা লিখেছেন অসীম প্রাপ্তি কাজী নজরুলের এই অমূল্য কবিতা শোনা। শ্রুতি লিখেছে কিছু বলার নেই, চোখে জল। বিরাট প্রাপ্তি আমাদের, মন প্রাণ কানায় কানায় ভরে গেল। অপরাজিতা লিখেছেন অপূর্ব, অনবদ্য, মুগ্ধ হলাম, মন ভরে গেল। নমিতা লিখেছে চিঠিটা পড়েছি, খুব খুব ভালো লেগেছে, তবে দিদির মুখে শুনে আরো বেশি ভালো লাগলো। স্মৃতি চট্টোপাধ্যায় সমাদার লিখেছেন নজরুলের স্বকণ্ঠে আবৃত্তি আজকের অমূল্য প্রাপ্তি। একদম। এর পুরোটা কৃতিত্ব যায় অর্ণব মুখার্জির দিকেই। ত্রিদীপ ভাই লিখেছে ভালো লাগলো। প্রদীপ দাদা লিখেছেন বোন মিনু চক্রবর্তী খুবই সহজ সরল ভাষায় লেখা দারুণ একটি প্রকাশ করেছে চিঠিতে, অপূর্ব সুন্দর সৃজন। অনবদ্য 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 দুটি লেখাই অসাধারণ অসাধারণ, যেমন মিনুদির লেখা তেমন আরাধন বাবুর লেখা। নবশ্রীদি লিখেছে মিনুদির চিঠিটা পড়েই মুগ্ধ হয়েছিলাম, তোমার পাঠে প্রাণ পেল চিঠি, তোমাকে অনেক ভালোবাসা দিই। সুতোপাদি লিখেছেন দ্বিতীয় চিঠিও ভীষণ ভালো লাগলো, পত্রকারকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। আর কৃতি তোমার পাঠ অসাধারণ, অপূর্ব, অনবদ্য, অতুলনীয়। সন্ধ্যাদি লিখেছেন ও মিনু কি অসাধারণ লিখেছ গো, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। লোপাদি লিখেছে তোমার কণ্ঠে মিনুর চিঠি মন ভরিয়ে দিল। ইন্দ্রাণীদি লিখেছে তোমার কণ্ঠে চিঠিটি শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পত্রকার মিনু দেবীকে আন্তরিক অভিনন্দন। মিনুদি লিখেছে এটা আমি লিখেছি, আজ দুপুরে লিখতে গিয়ে ভাবিও নি এটা পাঠ হবে, প্রাণ পেল গো লেখাটা, তোমাকে এত আদর, আমার প্রাপ্তি। সন্ধ্যাদি লিখেছে সরি কৃতি, না না দেশ সরি বলবে না, তুমি তুমি আমাদের পরিবারের সবচেয়ে ছোট্ট কনিষ্ঠতম সদস্য, তুমি আমাদের বড় আদরের। শুক্লা দাস লিখেছেন মনের আরাম হলো দি ভাই মা। সুতোপাদি লিখেছে আজ সন্ধ্যাটা বড় ভালো কাটছে। শ্রুতি লিখেছে মিনুদি চিঠি পড়েই ভালো লাগায় মন ভরে গেছিল, তোমার পাঠে চিঠি জীবন্ত হয়ে উঠল, জানো মনে হয় উনিও শুনছেন, খালি চোখে জল আসছে গো। কৃতির কণ্ঠে কল্পলোক, গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন আপনারা। আজ অনুষ্ঠানের ৭৭তম পর্ব চলছে রবীন্দ্র প্রয়াণে, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আবহ আমাদের কোথাও যেন ডুবিয়ে দিয়েছে। এই আবহ আমি আবার বলছি, আমার চোখে বারবার জল আনছে। চলুন একটু পাঞ্চজন্যের কথা টুক করে বলে নিই আরেকবার। শারদ ই পত্রিকা পাঞ্চজন্য আপনারা সকলেই জানেন। ই পত্রিকা কেন সেটাও আপনারা জানেন। এই পত্রিকা আমরা প্রিন্ট করি না, ছাপানোর টাকাটা আমরা সংগ্রহে রাখি এবং আপনাদের দেওয়া অনুদান
একসাথে নিয়ে আমরা শারদ উৎসবের প্রাক্কালে উৎসব বঞ্চিত কিছু মানুষের কাছে পৌঁছে যাই, তাদের সাথে একটি দিন সারাদিন কাটাই, তাদের সাথে খাই, তাদের সাথে খেলি, আনন্দ করি, নাচ গান করি, গাছ পুঁতি, তাদের প্রয়োজনের জিনিসপত্র যতটুকু পারি দিয়ে আসি। যদিও আপনারা ছাড়া এই কাজ আমরা করতে পারতাম না, আমাদের পক্ষে সম্ভব হতো না। আপনারা প্রত্যেকে এমন ভাবে দায়িত্ব কাঁধে তুলে নেন, কৃতজ্ঞতা শেষ নেই আমাদের। আমাদের মধ্যেই আপনারা সকলে রয়েছেন, যাদের জন্য আমরা ওই উৎসব বঞ্চিত মানুষগুলোকে আমাদের শারদ উৎসবের জন্য নতুন পোশাক তুলে দিতে পারি, শীত বস্ত্র তুলে দিতে পারি, ছোট ছোট ছেলে মেয়েগুলোর জন্য বই খাতা আরো ওদের যা যা লাগে যতটা পারি করি। এবারও আপনারা আমাদের সাথে থাকবেন সকলে, এই আশা অবশ্যই আছে। প্রীতির কণ্ঠে গল্পলোকে আপনারা আজকে চিঠি শুনছেন, গল্প নয়। অনেক চিঠি আজ পড়েছিল কবিগুরুকে উদ্দেশ্য করে, তার ৮৩তম প্রয়াণ দিবস, এই ভাবনাটি আমাদের মাথায় ছিল। তার মধ্যে থেকে ৩টি চিঠি বেছে নিতে আমি বাধ্য হয়েছি, উপায় নেই, সময় বড্ড কম, ৩টির বেশি পাঠ করা যাবে না। ২টি চিঠি আমি অবশ্যই পাঠ করে ফেলেছি আগে, যেটা আপনারা দেখবেন। এবং প্রত্যেকের কাছে অনুরোধ, এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। আজকের তৃতীয় এবং শেষ চিঠি লিখলেন লিপিকা সরকার। চির সখা আমার, কাল আমার স্বপ্নে এসেছিলে তুমি, কত নিবিড় গল্প হলো আমাদের, সেই আলাপচারিতা আজ লিখি জানাই এই চিঠির ছত্রে ছত্রে। ভাসিয়ে দেব এই লিপিকা খানি শ্রাবণ মেঘের কোলে, আমি জানি ঠিক পৌঁছে যাবে তোমার স্নেহাদ্র মনের ঠিকানায়। সারাটা বেলা কাল আমার বয়ে গেল তোমার সাথে গল্প করতে করতে। সেই যে কোন প্রভাতে সূর্যের রং যখন আবির আবির, আমার আঙিনায় পিঁড়ি পেতে বসলে তুমি, তারপর কথায় কথায় রাতের আকাশে উঠল চাঁদ। প্রতিবারই তো বলি তোমায়, তোমার সাথে আমার পথ চলা, সেই জল পড়ে পাতা নড়ে থেকে। এবারও বলতে হলো। দুষ্ট ছেলের মতো হেসে বললে, সে তো বলতেই হবে, আমার তো বয়স হচ্ছে, ভুলে যাই যে। না, অভিমান করে বললাম, তুমি আমার চির সখা, তুমি আমার চিরকালের কিশোর প্রেমিক। রাই কিশোরী এক মুখ হাসি নিয়ে শুধালে তুমি। আমিও যেন কিশোরীর মতো মাথা দুলিয়ে বললাম, তাই তো, তাই তো, তোমার ছোট নদীর সাথে সাথে চলতে চলতেই তো এই কিশোরীর মনের গভীরে নদীর জন্ম গো ঠাকুর। তা সেই নদী গঙ্গা না মেঘনা, রসিকতা করে জানতে চেয়েছিলে তুমি। এত বড় স্পর্ধা ছিল কই সখা ওই গ্রামের কিশোরী মেয়েটির? ডুংরি নদী, ছোট্ট নদী, মনে মনে শুধু ভেসে যাওয়া। উৎস তুমি আর মোহনাও তুমি। তা স্রোত ছিল না তাতে, শুধুই কি ভেসে যাওয়া? স্রোত
হ্যাঁ, স্রোত ছিল বই কি, ঘাড় নেড়ে মৃদু সায় দিলাম আমি। তা আজ আর নেই বুঝি? আজ আছে, তবে সে শুধুই চোরা স্রোত। কবেই মাটি পড়ে পড়ে আধেক গেছে বুঝি। তবে তাতে চোখের আড়াল ঘটেছে বটে, মনের আড়ালটুকু নেই। মাটির বুক ভেদ করে ফুলের সমারোহ তাতে, সেও তোমারই দান। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। তবে স্রোতটুকু আছে যা, তা শুধু তোমার তরে। তোমার উতাল হাওয়া তাতে ঢেউ তোলে, আর আমি ছন্দ তুলি গভীর আহ্বানে। আমার চিবুকে হাত দিয়ে তুমি বলেছিলে, বুঝলাম বুঝলাম, তোর নদী এখনো আপন বেগেই ছোটে। তা তোর সেই সাধের ঘর দীপক আর মানসীর খবর কি? তোর যে বড় স্বাদ ছিল রে। চাপা নিঃশ্বাসটা গোপন করে বললাম, সে তো কবেই ভরাডুবি হয়েছে গো কবি। এক ঘাটের জল গিয়ে লাগলো আর এক ঘাটে, আমার দীপক গেল নিভে, আর মানসী গেল ডুবে। তবে তুমি যে আমার সখা, তাই আশ্রয় দিলে তোমার সোনার তরিতে। নৌকা ভিড়লো তোমার খেয়া ঘাটে, সেই থেকেই আমার খেলা ঘর বেঁধেছি তোমার সাথে। তোমার নিমন্ত্রণ পত্রের পানে চেয়ে থাকি, যেদিন ডাক আসে আমার খেলা ঘরে, সেদিন সুন্দরের পূজা। যে আমার নতুন খেলার জন, তারই এই খেলার সিংহাসন। তুমি আমার নিতা। বলতে বলতে যেই না এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, এক অসীম মমতায় তোমার হাতের পরশ এলো আমার মাথায়, প্রিয় বন্ধুর মতো। দুঃখের বরসায় চোখের জল যেই নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামলো। আকাশে তখন অনেক তারা, আলোর ধারায় বিশ্ব চরাচর আলোয় আলোয় আলোকিত। এক মুহূর্তে চোখ গেল ধাঁধিয়ে, ঘুরে দেখি তোমার আসন খানি খালি। আমি তখন কেঁদে আকুল, দেখি সযতনে রেখে গেছো তোমার মালা খানি। অনুভব করলাম তোমার অসীম প্রেম, তোমার অনন্ত কৃপা। আচমকা ঘুম গেল ভেঙে, সারা শরীরে মনে তোমার অসীম স্নেহের স্পর্শ দূর থেকে ভেসে আসছে। নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না যে, তুমি হারাও না যে। দুঃখিত। এ চিঠি পড়ার পর আমি নিজেই ভাষা হারিয়েছি। দেখে নেব আমার দর্শক বন্ধুরা কি বলছে। হারাধন দাস লিখেছেন, সত্যি অসাধারণ সুন্দর, আপনার জাদুই স্বর, শুধুই মুগ্ধতা। সকলকে আন্তরিক ধন্যবাদ।
সুতপাদি লিখেছে, একদম ঠিক বলেছ সুচিমন। লিপিকা লিখেছে, লেখিকা ও পাঠিকা দুজনেই অসাধারণ। লিপিকা মিনতির কথা লিখেছে। লিপিকা লিখেছে, তোমাদের পরিবারের সদস্য হতে পেরে ভীষণ আনন্দ। আমরাও তোমাদের পেয়ে পূর্ণ হয়ে উঠেছি। আমাদের পাওয়া কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দি লিখেছে, চিনি, কি যে ভালো লাগছে চিঠিগুলো শুনতে। যেমন লেখা তেমনই তোমার মিষ্টি পাঠ। কবিতা লিখেছে, মন ভরে গেল, এত ভালো লেখা, মনোমুগ্ধকর পাঠ। দি লিখেছে, বাহ, লিপিকার কি অনবদ্য লেখা, আর তোমার পাঠে ভরে উঠছে মন কানায় কানায়। আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমি একটু। সন্ধ্যাদি লিখেছে, আজ আমার কৃতি যেন কবির আশীর্বাদ ধন্যা। লোপাদি লিখেছে, অপূর্ব সব চিঠির সম্ভার, প্রাণ পেল মিষ্টি বনুর কণ্ঠে। রত্নাদি রয়েছেন আমাদের সাথে, লিখেছেন দারুণ। ইন্দ্রাণীতে লিখেছেন, অনবদ্য লেখনী, মন ছোঁয়া পাঠ। সুতপাদি লিখেছে, তৃতীয় চিঠিও বড় ভালো লাগলো। তৃতীয় পত্রকারকেও অনেক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা আর এক আকাশ অভিনন্দন জানালাম। প্রদীপ দাদা লিখেছেন, আজকের অনুষ্ঠান তো ৬৬ ছক্কা, আর পর্ব ৭-৭-৭৭। ও মা, কি সুন্দর! এই সংখ্যা অসাধারণ। এক এক করে ৩ চিঠির উপস্থাপন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি। প্রণাম জানানো দিনমণি রবি কবির প্রয়াণে আকাশবাণী থেকে। প্রণমী বিদ্রোহী গুণী কবি ও সকলের কলমকে পূর্ণিশ করি। ভালোবাসার বাড়ির সকলের কুশল কামনা করি। শুভরাত্রি জানাই। সন্ধ্যাদি লিখেছে, চোখে জল এনে দিল, চোখে জল এনে দিল। লোপাদি লিখেছে, চোখে জল এলো গো। বিনোদী লিখেছে, দারুণ লাগলো শেষ চিঠি, অনবদ্য লেখা, অভিনন্দন লেখিকাকে। কৃতি, তুমি যেভাবে আবেগ দিয়ে পাঠ করলে আমার চোখেও জল আসতে বাধ্য করালে। এটাই পাওয়া, এটাই প্রাপ্তি। একজন আরেকজনের, এক লেখক আরেক লেখককে এইভাবে অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, এর চেয়ে বড় কিছু হতে পারে না। শুধু আমায় দেখ, এ জিনিস কলমে মিতালিতে নেই, নেই। ভাস্বতীদি লিখেছেন, শুভরাত্রি। সুতপাদি লিখেছেন, কৃতি, আজকের অনুষ্ঠান সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। ভাস্বতীদি লিখেছেন, আমি আজ শুনতে আসতে পারলাম না। দি, এই লাইভ অনুষ্ঠানটির ভিডিও থেকে যাবে, তুমি অবশ্যই দেখো, শেয়ার করো। সোমনাথ দাস লিখেছেন, সুন্দর উপহার, গল্পকারের গল্প ও অসাধারণ পাঠে মনোনয়ন। ধন্যবাদ। কৃতির কণ্ঠে কল্পলোক গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছিলেন আপনারা এতক্ষণ। অনুষ্ঠানের আজ ৭৭তম পর্ব ছিল। আগামীকাল বিশ্বকবির ৮৩তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে কলমে মিতালি সাহিত্য পরিবারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা। আপনাদের সকলকে সাথে পেয়ে ভীষণ ভীষণ খুশি আমরা। খুব 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 ভালো থাকুন, রবীন্দ্রনাথে মিশে থাকুন, জুড়ে থাকুন, মেখে থাকুন। নবশ্রীদি লিখেছে, অপূর্ব লিপিকার সৃজন, মন চোখ ভরে উঠল তোমার মরমী পাঠে। দি, এত ভালোবাসো তোমরা আমায়, আমি আজ বোকার মতো কেঁদে ফেলেছি, মাফ করো সবাই। লিপিকা লিখেছে, তোমার কণ্ঠে আমার লেখা যেন প্রাণ পেল। কি অসাধারণ লিখেছে লিপিকা। বোন, পরে আবার শুনতে পাবো, বোন লাইভ থাকবে, একদম এই ভিডিও থাকবে। শুভরাত্রি লিখেছেন সুতপাদি।
শ্রুতি লিখেছে, কি অসাধারণ মন্তব্য, লিখতে দেরি হচ্ছে গো। শেষ চিঠি শেষ হয়ে গেল, মনে হচ্ছে অনন্তকাল শুনতেই থাকি, মনের মণিকোঠায় রয়ে যাবে আজীবন। এই অনুষ্ঠানে সাক্ষী থাকা এক ভাগ্যের ব্যাপার। দি লিখেছে, আমরা এমন বোকাই থাকি যেন আজীবন। একদম একদম একদম। কলমে মিতালি সাংস্কৃতিক চর্চা বিভাগ থেকে লেখা হয়েছে। কলমে মিতালি সাহিত্য পরিবারের পক্ষ থেকে সকল সাহিত্যপ্রেমী বন্ধুদের চোখের জলে জানাই আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি। সকলে ভালো থাকুন, খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী মঙ্গলবার রাত ঠিক 9টায় কৃতির কণ্ঠে গল্পলোক গল্প নিয়ে কিছুক্ষণ অনুষ্ঠানে। ততক্ষণের জন্য শুভরাত্রি।